This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে সোহম চক্রবর্তী। সোহম, প্রথমেই যেটা জানতে চাই, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এই যে তোমার খুব ভালো থাকাটা, তোমার একটা নতুন ছবি মুক্তি পাচ্ছে ফেলু বকশী, তার জন্য আজকে আমরা আড্ডা দেব। কিন্তু সেই ছবিটাতে তুমি অ্যাক্টর, প্রোডিউসার নয়, সেই জন্য কি একটু বেশি ভালো আছো? বেশি ভালো আছি, হ্যাঁ। দায়িত্বটা ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবেও দায়িত্ব সমানভাবে থাকে, বাট প্রডিউসার হলে কোথাও একটা একটু মানে ব্যথাটা এখানে করে, তো সুতরাং সেইটার থেকে একটু সরে আছি। বাট হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আমি মনে করি যে কোনো অংশে আমি প্রডিউসারের থেকে কম নই, কারণ প্রডিউসার যে বিশ্বাস নিয়ে বা যে ভরসাটা নিয়ে আমার ওপর টাকাটা লাগাবে বা যেই অ্যাক্টর হোক না কেন, তখন সেটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে যে তাকে তার প্রপারটা জিনিসটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করাটা ঠিকঠাক উচিত। এবং সেই ক্ষেত্রে তো অবশ্যই যখনই কোনো ছবি রিলিজ হয় টেনশন থাকে, যখনই কোনো ছবি রিলিজ হয় মনে হয় প্রথম ছবি রিলিজ হচ্ছে কীরকম লাগবে, এটাই। পুজোতে 3টে ছবি এসেছিল, শাস্ত্রীয় এসেছিল, তার মধ্যে শাস্ত্রী অনেক কম সংখ্যক হল পেয়েছিল, কিন্তু সোহম চক্রবর্তী একজন বিধায়ক, সোহম চক্রবর্তী একজন প্রতিষ্ঠিত অভিনেতা। তো কি ধরনের রাজনীতি তুমি ফেস করেছো বলে তোমার মনে হয়? যে আগে থেকেই না কিছু ডিস্ট্রিবিউটাররা রয়েছে, কিছু এক্সিবিটাররা রয়েছে, যারা আগে থেকেই প্ল্যান করে নিচ্ছে, বা তারাই হয়তো এখন ইন্ডাস্ট্রির জ্যোতিষ হয়ে গেছে, যে ছবি রিলিজ হবে কি হবে না, মানে তার আর ঠিক নেই। রিলিজ হওয়ার আগে থেকেই তারা ডিসাইড করে দেন যে এই ছবি চলবে, এই ছবি চলবে না। আর খারাপ লাগে এইখানে যে তাদেরও প্রথম দিন ছিল, প্রত্যেকেরই প্রথম দিন থাকে, তাই আন্ডার এস্টিমেট করাটা কাউকে উচিত নয়। যারা অডিয়েন্স, যাদের জন্য আজকে আমরা এই জায়গায় রয়েছি, যাদের জন্য আজকে বাংলা ছবির এই ব্যাপ্তি, তো সুতরাং আমার মনে হয় যে তাদের ওপর ছেড়ে দেওয়াটা উচিত। অডিয়েন্সরা আমাদেরকে বলুক না যে ছবি ভালো হয়েছে, আরও জোর পাবো ভালো কাজ করার, খারাপ হয়েছে মাথা পেতে নেব এবং চেষ্টা করবো পরের ছবিটা ভালো করার। বাট হু আর দে টু ডিসাইড অন বিহাফ অফ দ্য অডিয়েন্স বিফোর দ্য রিলিজ অফ দ্যাট পার্টিকুলার ফিল্ম যে না আমরা এটা শো দেবো না, আমরা এটা করবো না, আমরা এইকেই দেবো, মানে তাদের কিছু প্রেফারেন্স, তাদের যে প্রেফারেন্স প্রোডাকশন হাউস থাকতে পারে, ডিরেক্টর থাকতে পারে, অবশ্যই তারাও সেইটা অ্যাচিভ করেছে সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে, কিন্তু কেন তাহলে আরেকজনকে তার থেকে পিছিয়ে রাখা, এইটা একটা বিষয়। আর দ্বিতীয়ত দেখো, এই যে বিধায়ক বা অমুক কিছু, সেটা তো অন্য জায়গায়, সেটা তো পাবলিক সার্ভিসের জন্য, বাট আমি কখনোই সেই জোরটা ব্যক্তিগতভাবে খাটাতে আমি চাই না। বিজনেসের দিকে অ্যাজ এ প্রোডাকশন হাউস আমি একদম নতুন, এবং সুতরাং সেই স্ট্রাগলটা আমার মনে হচ্ছে যে এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে আমার মানে পুরোটাই স্ট্রাগলের মধ্যে দিয়ে আমার জার্নি এখনও করছি। তো নতুন অ্যাজ অ্যান প্রডিউসার হিসেবে আমার মনে হয় যে হ্যাঁ, একটা স্ট্রাগল, এটা শিখছি, নিশ্চয়ই আমারও ভালো দিন আসবে, বাট এখন এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে তুমি কথাটা বললে যে আমি বিধায়ক হতে পারি, কিন্তু সেইটাকে আমার কাজের মধ্যে টেনে এনে একটা কোনো ফেভার আমি চাই না। হ্যাঁ, একটা শাস্ত্রীর মতো ছবি যেটাতে মিঠুন চক্রবর্তী আছেন, বা আমরা সাম্প্রতিকও 2-3টে ছবি দেখেছি যেগুলো নন্দনে শো পাচ্ছে না। তোমার কি কখনো মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার ভীষণ পরিচিত, বা মমতা বন্দ্যোপাধ্যায়, তার তুমি স্নেহধন্য, তাদেরকে একটা ফোন করে বলি যে কেন এই ছবিটা নন্দনে শো পাচ্ছে না? না, বলিনি, সত্যি বলিনি, কারণ প্রয়োজন পড়েনি। কারণ আমার মনে হয় যে ওই যে একদম রাজনৈতিক সত্তাটা আলাদা, আর এদিকে প্রফেশনাল সত্তাটা একদম আলাদা। বাট হ্যাঁ, আমাদের যেহেতু ইন্ডাস্ট্রির এতটা টেক কেয়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেন, হয়তো কখনো মানে সেটা জানিয়েছি যে জানো তো এরকম প্রবলেম হয় বা এরকম কিছু, কারণ হয়তো সেখানে যদি একটু হল বাড়ানো যায়, যদি একটু কোথাও এটা গভর্নমেন্টের তরফ থেকে একটা নর্মস বা রুলস এনে দেওয়া যায় যে বাংলা ছবিকে প্রাইম টাইমটা দেওয়া হোক, অন্য ভাষার ছবিকে নিশ্চয়ই তারাও আসছে, বিজনেস দিচ্ছে, কেন করবে না, বাট প্রাইম টাইমটা কোথাও আমাদের মানে মাদার ল্যাঙ্গুয়েজকে দেওয়া হোক, এইগুলো বলা হয়েছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার ছবিটা দেওয়া হচ্ছে না, তুমি একটু বলে দাও। সেটা আমার মনে হয় যে সেটা ক্ষমতার অপব্যবহার, এবং সেটা যাকে বলছি তার জায়গাটাকে অপমান করা। তো সুতরাং তিনি তো অনেকটাই করছেন, বাদবাকি যে প্রোডাকশন হাউস তো তিনি আমাকে বললেন যে করো এটা, তো সুতরাং এটা তো আমার চেষ্টা, আমার লড়াই, এবং সার্থক হলে আমরাই হব। ফেলু বকশীতে তোমার চরিত্রটা কিরকম সেটা বলো, আর এই ছবিটা নিয়ে তোমার এক্সাইটমেন্টের কারণটা বলো, কারণ ছবি নির্বাচন করার পেছনেও তো একটা কারণ থাকে। নিশ্চয়ই দেখো, নামটা ইটসেলফ আমার খুব ক্যাচি লেগেছে। হ্যাঁ, ফেলু বকশী, যেটা বাঙালির ঐতিহ্যের সঙ্গে একদম বা সংস্কৃতির সঙ্গে বলো ওতপ্রোতভাবে, মানে আমরাও যেমন ছোটবেলা থেকে জড়িয়ে রয়েছি, আমাদের বাবা মারাও ছিলেন, এবং আগামী প্রজন্ম আমার বিশ্বাস যে থাকবে। তো সুতরাং সেই ক্ষেত্রে এরকম একটা নাম, তারপর গোয়েন্দার চরিত্রে কোনোদিন করিনি,
তো সেই ক্ষেত্রে একটা নতুন চ্যালেঞ্জ, নতুন একটা পাওনা অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে। আর আমি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেষ্টা করেছি যে একটু নতুন নতুন কিছু করার, যদি নিজেকে এক্সপ্লোর করা যায়, যদি শেখা যায়, যদি করা যায় কিছু। তো সুতরাং সেই ক্ষেত্রে ফেলু বক্সি ক্যারেক্টারটা অ্যাট দ্য সেম টাইম গল্পটা আমাকে বেশ অ্যাট্রাক্ট করেছিল। তো যে কারণেই আর কি হ্যাঁটা বলা এবং ফেলু বক্সি শ্যুট করা ছবিটা। এই ছবিটাতে পরিমণি কাজ করেছিলেন এবং আমরা কলকাতা শুটিংয়ে দেখেছিলাম যে এসে কাজ করেছিলেন। মধুমিতা সরকারও আছে এই ছবিটাতে। এই যে মুক্তির সময় পরিমণি আসতে পারলো না, কারণ আমরা জানি যে ভারত বাংলাদেশের এই মুহূর্তে যে তিক্ততার সম্পর্ক, ওখানকার শিল্পীরা এখানে এলে অনেক ধরনের সমস্যা হতে পারে। তুমি কিরম ভাবে দেখছো এই পুরো জিনিসটাকে? কারণ এই আদান প্রদান তো মনে হচ্ছে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। দেখো, এটা না যেহেতু একদম একটা ন্যাশনাল ব্যাপার বা ইন্টারন্যাশনাল ব্যাপার, তো আমার সেখানে কথা বলাটা উচিত নয়। মানে সেটা কখনোই সেটা মানে সেটা স্পর্ধাও হবে এবং উচিত নয় আমার মনে হয়। এটা টোটালি একটা ইন্টারন্যাশনাল বিষয় এবং ন্যাশনাল বিষয়। তো সুতরাং বাট অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে বলতে পারো যে এটা কোথাও আমাদের তো একটা ইমোশন বাংলাদেশের সঙ্গে জড়িয়ে রয়েছে। আমরা নিজেরা বাংলাদেশে গিয়ে কাজ করেছি, বাংলাদেশের অনেক শিল্পীদের সঙ্গে, কলাকুশলীদের সঙ্গে আমরা এখানে কাজ করেছি। তো সুতরাং সেইটা যদি বন্ধ হয়, সেই বর্ডারটা যদি বন্ধ হয়ে যায়, আমি ফিল্মের অ্যাসপেক্টে বলছি, সেটা তো কোথাও একটা খারাপ লাগে। কারণ কিছুদিন আগে অবধিও পরিমণি এখানে এসে কাজ করেছিল। তো সেখানে মানে আমাদের অনেক প্ল্যান ছিল যে বাংলাদেশে গিয়েও আমরা ছবিটা প্রমোট করব, বাংলাদেশে রিলিজ করব। এবার এখন কতটা কি হবে সেটা পুরোটাই একটা কোয়েশ্চেন মার্ক। তো সেই ক্ষেত্রে তো একটা খারাপ লাগা তো থাকেই। বাট এইটুকু প্রার্থনা করতে পারি যত তাড়াতাড়ি এই অস্থিরতা, এই অশান্তি মিটে যাক। যারা এই ধরনের একটা এরকম বিশৃঙ্খলা ঘটিয়েছে তাদের শুভ বুদ্ধি হোক, যে বা যারাই পেছনে আছে তারা যেন প্রপার শাস্তি পায় এবং অ্যাট দ্য সেম টাইম আবার সেই সুন্দর পরিস্থিতি ফিরে আসুক যেখানে এপার বাংলা ওপার বাংলা ইলিশ চিংড়ি মিলেমিশে কাজ করবে। হ্যাঁ, এই যে তুমি বললে যে গোয়েন্দা চরিত্র করার একটা এক্সাইটমেন্ট তোমার মধ্যে ছিল। সোহম চক্রবর্তী প্রথম থেকেই ভীষণ ভালো অ্যাক্টর, কিন্তু এই যে ধরনের চরিত্র, ধরো একটা ফেলুদার চরিত্র হোক বা একটা ব্যোমকেশের চরিত্র হোক বা এত থ্রিলার বাংলায় হয় সেখানে একটা গোয়েন্দা চরিত্র হোক, এগুলো তোমার কাছে কি অনেক কম এসছে বলে তোমার মনে হয়? আসেইনি, মানে কম বলবো কেন, আসেইনি। তো হয়তো প্রযোজক বা পরিচালকরা মনে করেছেন যে এটা হয়তো প্রপার আমি জাস্টিফাই করতে পারবো না, হতেই পারে, এটা তাদের ব্যক্তিগত সেটা। এবং তাদের হয়তো মনে হয়েছে যে ফেলুদাকে আমরা যেভাবে দেখেছি বা ব্যোমকেশ বক্সিকে আমরা যেভাবে দেখেছি বা পড়েছি সেটা হয়তো আমার ফিচার্সের সঙ্গে যায় না। তো সেই মানে নানান রকম কারণ হতে পারে। বাট আমি কখনোই সেটা নিয়ে, দেখো একটা তো যখন কোনো ছবি দেখতে যাই অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে কেন, অডিয়েন্স হিসেবেও তো আমরা তো সেই জায়গায় রিপ্লেস করি, তবেই একটা হিরোকে লার্জার দ্যান লাইফ লাগে, পছন্দ হয়। তো অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে মনে হয় যে ও আচ্ছা, এই জায়গাটা সত্যি আমি পড়লে হয়তো এভাবে করতে পারতাম। তো সেই খিদেটা বা সেই ইচ্ছাটা তো থেকে যায়। বাট তাতে কোনো নেই মানে যে কেন আমাকে দেয়নি, তাতে কোনো মানে রাগ অভিমান কোনো কিছু নেই। যেহেতু তুমি মাস ফিল্ম থেকে শুরু করেছিলে আর এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা খাদান দেখলাম যে একটা মাস ফিল্ম ভীষণ ভালো ভাবে দর্শকরা গ্রহণ করলেন, এটা দেখে তোমার নিজের কি মনে হয়েছে? আর তুমি যেহেতু অন্য ধারার অনেক ছবিও করেছো, এখনো কি তুমি একটু মাস ফিল্মের দিকে ঝুঁকে থাকো নাকি অন্য ধারার ছবি করতেও তুমি একই রকম উপভোগ করো? না, মাস ফিল্মের দিকে যদি সত্যি বলতে গেলে ঝুঁকেই থাকি। কারণ পরিচিতি ঘটেছে, মানুষের কাছে পৌঁছেছি, মানুষের একজন পছন্দের পাত্র হয়েছি মাস ফিল্মের জন্যই, ঠিক আছে? তো সুতরাং সেটা দিয়ে আমার বিস্তার। তো সুতরাং মাস ফিল্মটার প্রতি তো একটা অবশ্যই একটা উইকনেস তো আছেই, একটা চাহিদা আছে, ভালো লাগা বাসা সবটাই আছে। তো সুতরাং খুঁজছি ডেফিনেটলি সেরকম ভালো, অলরেডি দুটো সাবজেক্ট মাথায় এসেছে, বসা শুরুও হয়ে গেছে। এবার বাই গডস গ্রেস যদি সব ঠিকঠাক যায়, খুব শিগগিরই হয়তো সেরকমই একটা বড় ছবি নিয়ে আমরা নামবো। হয়তো সেটা আমার হাউস থেকে হতে পারে বা অন্য হাউস থেকে হতে পারে, বাট ওটা যে আমি করছি এটুকু ডিসাইডেড। রাজ চক্রবর্তীর সঙ্গে তুমি যখন প্রথম মাস ফিল্ম করতে এলে, ধরো বোঝে না সে বোঝে না করেছো বা আরো রাজদার সঙ্গে প্রথম প্রেম আমার, একদম প্রথম প্রেম আমার, তারপরে বোঝে না সে বোঝে না, আরো যা যা ছবি তুমি করেছো, শুধু তোমারই জন্যর মতো ছবি তুমি করেছো। তো এই ছবিগুলো যতটা সফল হতো, তারপরে তুমি একটা সময় দেখেছো যে ছবি বক্স অফিসে অতটা ভালো চলছে না, তোমার ক্যারিয়ারেও বেশ কিছু ফ্লপ এসেছে। সেটার সাথে তুমি কিভাবে ডিল করেছো বা তোমার সেই সময়টার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলে কতটা ডিপ্রেশন হয়েছে? ডিপ্রেশন তো অবশ্যই ইজ আ পার্ট, মানে প্রত্যেকটা মুহূর্তেই মানে অ্যাজ অ্যান অ্যাক্টর জীবনে তো একটা ডিপ্রেশন তো কাজ করে। কারণ সব সময় যে আমরা পাহাড়ের একদম টপে থাকবো সেটা তো হতে পারে না, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে জীবন, এবং অ্যাজ আ প্রফেশন হিসেবে আমাদেরকে সেটা দিয়ে যেতে হয়েছে, সবাইকে যেতে হয়েছে, তো আমিও কেন ব্যতিক্রম থাকবো।
তো অবশ্যই হ্যাঁ, প্রথম যখন এই ডিপ্রেশনটা সবে শুরু হয়েছে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি, কেঁদেছি, চুপচাপ রাতের পর রাত জেগেছি, এরকম হয়েছে। বাট তারপর যখন আবার একটা সাকসেস এসছে, ভালো হয়েছে, চলো করেছি, আবার যখন ফ্ল্যাট মোমেন্ট আসে তখন বলছি না, আগের মতন ভেঙে পড়লে হবে না, এবার নিজেকে গড়তে হবে, নিজেকে ভাঙতে হবে। তো সুতরাং সেইভাবে ওইটার মধ্যে থেকে, খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে নিজেকে শেখার চেষ্টা করেছি, নিজেকে আরও সংশোধন করানোর চেষ্টা করেছি। তো সেই চেষ্টা দিয়ে, বাট হ্যাঁ, আগে ডিপ্রেশনটা যেমন শ্যাটার্ড হয়ে যেতাম, এখন ডিপ্রেশনটা আসলে পরে ওটাকে ডিল করতে শিখেছি, যে না, ডিল করে মানে ঘরে কেঁদে বা একদম বিমর্ষ হয়ে বসে থাকলে চলবে না, বরঞ্চ সেটাকে কী করে ডিল করে, সেটাকে ওভারকাম করে আবার নিজেকে ব্যাক টু লাইমলাইটে নিয়ে আসা যায়, সেটার একটা চেষ্টা। আর যে ছবিগুলো করেছি, আই এম থ্যাঙ্কফুল টু দোজ প্রডিউসার্স অ্যান্ড ডিরেক্টরস, যে ওই সময় তারা তো ছবিটা দিয়েছেন। হ্যাঁ, হয়তো অ্যাক্টর হিসেবে সেই বিস্তারটা ঘটেনি, যেভাবে মানুষরা প্রথম থেকে প্রেম আমার, অমানুষ বলো, বোঝে না সে বোঝে না, গল্প হলেও সত্যি, শুধু তোমারই জন্য, বাবা যা যা ছবি। তো সুতরাং সেই স্টারডামটাকে তো আমি নিজে মিস করেছি, অবশ্যই করেছি, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও ভেবেছি যে এই ছবিগুলো না করলে পরে হয়তো আমার ফ্যামিলিটা এখন চলতো না। তাই আমার সেলফ ইগো বা সেলফ স্যাটিসফ্যাকশনের থেকে আমার কাছে বড় হচ্ছে আমার ফ্যামিলিকে টানা। তো তার জন্য যদি যে কোনো ছবি হয়েছে মানে সেই ছবিটা আমি করতে পেরেছি এই কারণে, অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে শিখেছি, অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে চেষ্টা করে গেছি ভালো কাজ করার। এমন নয় যে অন্য কোনো পছন্দের ছবি নয় বলে সেটাকে আমি অ্যাক্টিংটা খারাপ করেছি। আমি চেষ্টা করেছি ক্যারেক্টারটাকে যতটা জাস্টিফাই করার সেই বেস্টটাই দেওয়া সমানভাবে। তো সেটা দর্শকদের পছন্দ হয়নি, সেটা অন্য বিষয়। সেটা হয়তো আমারও কোথাও মনে হয়েছিল যে হ্যাঁ, হয়তো এটা ক্যারেক্টারটা উইক বা গল্পটা উইক, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কাজ হতো যে এই ছবিটা বা এই দুটো ছবি না করলে পরে আমার ফ্যামিলিটার ওপর এফেক্ট আসবে। তো সুতরাং সেইটাকে আমাকে আগে দেখতে হবে। তো অ্যাজ আ প্রোটেক্টর হিসেবে অফ মাই ফ্যামিলি সেটা আমি করেছি, অবশ্যই জেনে বুঝে করেছি। অ্যাট দ্য সেম টাইম আবার ওয়েটও করছি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে যে কবে আসবে আবার 6 মারবো। এরকম যখন একটা ডিপ্রেশনের ফেজের মধ্যে দিয়ে তুমি যাও, তোমার ফোনটা খুললে টলিউডের কতজনকে তোমার ফোন করতে ইচ্ছে করে বা মনে হয় এরা আমার সত্যি বন্ধু, যাদের আমি ফোন করে এটা শেয়ার করতে পারি? কাউকেই না, কাউকেই না। কারণ এটা টলিউড বলে নয়, এটা বাস্তব জীবনে আমার মনে হয় যে তুমি হয়তো একমত হবে। বাস্তব জীবনে এটা দেখেছি, ওই যে বললাম না, শেখা ডিপ্রেশন থেকে। তোমার ডিপ্রেশনটা যদি তুমি কারোর সঙ্গে শেয়ার করো, হার্ডলি তুমি হয়তো একজন পাবে কি না এই ডাউট, যে তোমার ডিপ্রেশনটা তোমার মতন করে বুঝবার বা বোঝার চেষ্টা করবে। হয়তো সেই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ করবে, বাট পরের মুহূর্তে না সেটা একটা মকারি জায়গায় নিয়ে চলে যাবে, মজা করবে বা সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করবে, যেটা তোমার খারাপ লাগবে যে এই মানুষটাকে তো আমি এই মন নিয়ে বলেছিলাম, কিন্তু তার পরিবর্তে এইভাবে নিল বা এইটা মজা করে অন্য আরেকজনের সঙ্গে এইভাবে শেয়ার করলো। তো সেটা আমাকে শিখিয়েছে। তো সুতরাং নিজের ওপর ভরসা আছে, কারণ যখন মাইনাস ছিলাম সেখান থেকে তো 0 বা 1 এসেছি। তো সুতরাং আবার 10-এ যাবো, তাতে কী আছে, সেটা নিজের উপর ভরসা করেই যাবো। আর অবশ্যই সবার উপরে তো ভগবান আছে। আচ্ছা সোহম, আমরা এই যে টলিউডে এত ঝামেলা দেখছি, আমরা বড়দিনের ছবি রিলিজের সময় দেখলাম রাজ চক্রবর্তীর সাথে নাকি দেবের ঝামেলা হচ্ছে, আবার আমরা এখন দেখছি যে দেবের ফ্যান ক্লাব থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া সেন, যারা উইন্ডোজ প্রোডাকশন হাউসের অংশ, তাদের বিরুদ্ধে এমন সব মন্তব্য করা হচ্ছে যার থেকে আমাদের মনে হচ্ছে যে দেবের ছবির সঙ্গে তাদের ছবি রিলিজ হলে সেটা নিয়ে নাকি একটা সমস্যা তৈরি করা হবে, এরকম ধরনের মন্তব্য আসছে। এই যে টলিউডের মধ্যে ঝামেলাগুলো, এটা নিয়ে তোমার ভাবনাটা কি? না, এক নম্বর হচ্ছে ঝগড়ার পরিবেশটা টলিউডে খুব একটা যে বিশাল কিছু ছিল বা আছে সেটা নয়। কারণ এটা ওই যে যেটা ম্যাক্সিমাম এখন সোশ্যাল মিডিয়ার দরুনে এগুলো অনেক বেশি দেখানো হয় বা করা হয়, যেটা আমার খুব মনে হয় খুব নিম্ন রুচির। ঠিক আছে, কারণ দেবকে নিয়ে আর আমাকে নিয়েও খুব চল হতো, আমাকে গালাগালি করতো, দেবকে নিয়ে গালাগালি করা হতো, কিন্তু দেব আর আমি যে কতটা ভালো বন্ধু সেটা অনেকেই জানে না। ঠিক আছে, তো সুতরাং আমরা তো কখনো বলি না, এটা যার যার ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত শিক্ষা বা যারা যারা বলে। আর এখন অতিরিক্ত না পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটা আমার মনে হয় একটা স্যাচুরেশন আসা উচিত বাই রুলস, বাই রেগুলেশনস বা হোয়াট এভার। মানে আমার কোনো কিছু তোমার পছন্দ হলো না, সেটা আমাকে বোঝাতে গিয়ে তুমি তোমার শালীনতায় মানে একদম ক্রস করে যাচ্ছ। তো সুতরাং তাদের তোমার এটা একটা কোয়েশ্চেন মার্কের সামনাসামনি হয়ে যাচ্ছে। তো এইগুলো আর বাদ বাকি যেটা আমার প্রথমে যেটা বলতে দেব এবং রাজদার যে বিষয়টা, আমার মনে হয় ওরা দুজনেই যথেষ্ট সিনিয়র, দুজনে যথেষ্ট বুদ্ধি রাখে, যথেষ্ট শিক্ষা রাখে। তো সুতরাং কে কার ছবি নিয়ে বলবে কি করবে, ওরা হয়তো সেইভাবে কতটা কি বলেছে আই ডাউট। যে যার মতন প্রমোশন করেছে, কিন্তু আই ডাউট যে দেব রাজদাকে গালাগালি করবে বা রাজদাও দেবকে গালাগালি করবে, আই ডাউট। সেটা কখনো ওদের মানে যত বছর ধরে ওদেরকে আমি চিনি, এটা যায় না। এটা
একরকমভাবে বলা, আর এই সোশ্যাল মিডিয়ার দরুন তার অন্যরকমভাবে তার রিপ্রেজেন্টটা করা হচ্ছে। তাতে মনে হচ্ছে অনেক বেশি যে এই ঝগড়া আছে, ঝামেলা আছে, কিন্তু আদৌ সেরকম নেই। আচ্ছা, তুমি তো নতুন বছরটা খুব অন্যরকম ভাবে শুরু করেছো। আমি এখানে এসে গোয়েন্দাগিরি করে সেসব জানলাম যে এটা হচ্ছে সোহমের জন্য হরলিক্সে ফিরে আসার একটা বছর। মানে সবকিছু খুব প্রপার হবে, একদম ডায়েট চার্ট মেনটেন করে খাওয়া দাওয়া করছো তুমি। তো সেইটা বলো যে নতুন বছরটা ঠিক কি কি রেজলিউশন নিয়ে শুরু হলো? নতুন বছর একদম মানে ফুল অন পজিটিভিটি দিয়ে শুরু করেছি, যে হ্যাঁ এই বছরটা কিছু না কিছু একটা করতেই হবে, সাকসেসটা আনতেই হবে, করতেই হবে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, দেখো আসলে আমার মনে হয়েছে যে হ্যাঁ এক এক সময় ইনকনফিডেন্সও কাজ করেছে, যে এই যে মাঝে কটা ছবি চলেনি, অডিয়েন্স অ্যাকসেপ্টেন্সটা কী হবে, যাব তাদের মধ্যে কি সেই উত্তেজনা, সেই যে উন্মাদনা যেটা দেখেছি অভ্যস্ত, সেটা কি আছে, বাট সেখানে বিশ্বাস করে দেখেছি মানে একটু ঘাটতি ঘটে নেই। হ্যাঁ, তখন মনে হয়েছে যে না, তাহলে এটা আমার বোঝার ভুল, কিন্তু ডেফিনেটলি আমাকে ভালো ছবি আগামী দিনে এগিয়ে যেতে হবে, করতে হবে। তো সেইটা একটা চ্যালেঞ্জ, নিজেকে গড়া, নিজেকে ভাঙা, সেই মতো ফিজিক তৈরি করা, সেই মতো হয়তো আরও চুজি হয়ে গল্প এবার থেকে আরও বেশি করে সিলেক্ট করা, যে না এবার যে ছবিগুলো করবো অ্যাটলিস্ট লোকে বলবে যে ছবি চলুক কি না চলুক সেটা কেউ বলতে পারে না, দোজ আর দ্য পার্ট অফ দ্য ফিল্ম, কিন্তু এইটুকু বলতে পারবো বা বলতে পারি যে দর্শক বলবে যে না অন্তত গল্পটা ভালো ছিল, স্টোরিটা ভালো ছিল, ছবিটা ভালো ছিল, কোনো কারণে চলেনি সেটা দ্যাট ইজ ডিফারেন্ট, বা ওর অ্যাক্টিংটা ভালো ছিল। তো এই ভালোটা শুনতে চাইছি, আর যদি সবটা ভালো হয়ে যায় তাহলে তো বক্স অফিসে হিট হবেই হবে। আর ডায়েট করার মধ্যে তুমি কি কি নতুন বছরে করছো সেটা একটু বলো আমাকে। কার্বস পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, পুরোপুরি। আমার মতন ছেলে যে ব্ল্যাক কফি খেতাম না, রোজ মানে বিকেলবেলা করে অন্তত দুধ চাটা চাই হতো, সেটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কার্বস বন্ধ হয়ে গেছে। আর ওই যে যেটা বললো হরলিক্সে ফিরে গেছি, কোকাকোলা ছেড়ে হরলিক্সে ফিরে গেছি। আচ্ছা। আচ্ছা, সামনের বছরটা তো তোমার অন্যরকম ব্যস্ততা, বিধানসভা নির্বাচনের বছর, সেটা নিয়ে কিরকম ভাবনা এই মুহূর্তে মাথায় আছে? সেটার প্রস্তুতি এখন থেকে শুরু করছো কিনা? সাচ কিছু নেই, মানে দেখো নতুন করে প্রস্তুতি সে তো হবে, মানে যখন অলরেডি দামামা বাজবে, এবং আদৌ সেটা পুরোটাই আমাদের মাননীয়ার ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে, তার চিন্তার ওপর, যে আদৌ তিনি সেই জায়গাটা আমাকে তিনি ভাববেন বা ভাবছেন কি না সেটা তার ওপর। বাট আমি যে সুযোগটা পেয়েছি গত 4 বছর ধরে, সেটা আমি অত্যন্তভাবে তার কাছে কৃতজ্ঞ, এবং যে উনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন, একজন বিধায়ক হতে পেরেছি, এবং আমি আমার পাবলিকের জন্য যে কাজ, যে সার্ভিস যেটা দরকার সেটা সবসময় কন্টিনিউ করেছি, করে যাব, করে গেছিও আগে, এবং আগামী দিনেও করে যাব। বাদ বাকি দেখো, পদ পেলেই যে কাজ করা যায় আর পদ না থাকলে যে কাজ করা যায় না, এটা একমাত্র খুব ভুল। এবং সুতরাং আমি আমারটা করে যাব, করে গেছি, এবং সেই সম্মান, সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা আমার দিদিমণির প্রতি রয়েছে, যতদিন বাঁচবো ততদিন থাকবে। এবং বাকিটা তো ওনার চিন্তা, যদি উনি আমাকে সেই সুযোগ্য মনে করেন, আমি আবার মাথা পেতে নেব, আবার ময়দানে নামবো এবং সেটা কাজ করব।